পদত্যাগ করে, অনেকে ছাত্রলীগের, যুবলীগের অনেকে পদত্যাগ করে সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করছে। এরকমও অনেকে আছে। তারা হুম। আমাদের সাথে আছে। অনেকে আছে। তারা তো ওই সময় হাসিনাকে বৃদ্ধাঙ্গুলি দেখে হাসিনার শটগানের সামনে তারা তো আমাদের আরো আগে লিস্টেড। সুতরাং তাদের ব্যাপারে কোনো কথা বলা মানে তাদের ওই সময় ত্যাগকে অস্বীকার করা হবে। কিন্তু যারা ৫ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে ফয়সালের মতো যারা আসছে, তাদের ব্যাপারে যার সাথে সম্পর্ক হয়ে, ব্যক্তিগত সম্পর্ক হয়ে আসছে, তাদের নিজেদেরই আসলে যাচাই বাছাই করা উচিত এখন যে কে আমার কাছ থেকে কোনো সুবিধা নিচ্ছে অথবা কে আমার সাথে স্বার্থের জন্য আসছে। যদিও এটা বের করা অনেক কঠিন হবে, হুম। তারপরও অ যতটুকু পারা যায় নিজের থেকে করা উচিত। কিন্তু আমি বলব যে এগুলোর চাইতেও আমি বারবারই একই জায়গা থেকে করতেছি। যে সেদিন আমি ওই সন্ধ্যার দিকে সবাইকেই, আইজিপি সহ, আইজিপি মহোদয় সহ, খোদাবক সাহেব সহ সবাইকে আমি মেসেজ দিয়েছিলাম যে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু করেন। তো পরের দিনেই শুরু করছিল। এখন পর্যন্ত প্রায় শুনলাম ১১,০০০ জনকে ধরা হইছে। কিছুক্ষণ আগেও উত্তরা থেকে ৩১ জনকে ধরছে। তো এরা না বেশিরভাগই গত ১১,০০০ যাদের ধরা হইছে, অবাক করার বিষয় হলো এরা শীর্ষ সন্ত্রাসীদের তালিকাতে, কিন্তু এরা ওই যে ৫৪,০০০ ধরা হয়েছিল তাদের মধ্যে না, নতুন। তার মানে এরা যে এই ১.৫ বছর ধরে দেশের মধ্যে ছিল, বিভিন্ন জায়গার বিভিন্ন জনের শেল্টারে ছিল। আমিও বগুড়া, সোনাতলা, সারিয়াকান্দিতে কাজ করতেছি, অনেকের সাথে মেলামেশা হচ্ছে। তারা খবর দিচ্ছে যে ভাই অমুক বাড়িতে ছিল অনেকদিন, অমুক বাড়িতে ছিল। খারাপ ভাবে মানে নিবেন না রুই ভাই, আমি হুম। শ্রদ্ধার সাথে বলতেছি। মানে কয়েকজন বিএনপির নেতার একদম বাড়ি টার্গেট করে, জামাত ইসলামেরও, জামাত ইসলামের আমিরের বাড়িতে, থানা আমিরের বাড়িতে, তারপরে ওয়ার্ড আমিরের বাড়িতে। শুধু বিএনপি কে বললে হবে না, জামাত ইসলামীকেও দায় নিতে হবে। আমাদের তো আর সমন্বয়কদেরকে তো মানে তারা তো বিরোধিতাই করে আসতেছে, তাদের তো বাড়ি ঘর তো এমনিতেই এরকম। তাদের সেই সমস্ত জায়গাতে আশ্রয় ছিল, এ ধরনের লোকজন আছে। এবং যারা ওই যে ইথিক্স থেকে বের হয়ে গেছে, সবাই তো আর জিয়াউর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ওই আদর্শকে ধারণ করে না, ওই আদর্শকে বিক্রি করে অনেকে চলে। এটা স্বীকার করে নিতে হবে। না, এটা শুধু তো বিএনপি না, এই যে আওয়ামী লীগকে দলে টানার যেটা প্রচেষ্টা, সেটা তো আমি আমরা সব আমি আমি দলের মধ্যে বলতেছি, এদের হ্যাঁ মধ্যে। হ্যাঁ আমি বলতেছি, এ, এই মুহূর্তে মানে খারাপ লাগবে, জামাতের মধ্যে এটা বেশি। আমার এলাকাতে আমাকে গতকালকে এক জায়গাতে উঠান বৈঠক করতে গেছি, সেখানে আমাকে দেখাইছে জামাতের ওয়ার্ডের কয়েকজন কর্মী, সরি, রোকন বা সুরা বলে, তাদের বাড়িতে অবস্থান করছে। এবং আমি প্রোগ্রাম করতে গেছি দেখে ওই দিন তারা সকালবেলা অন্য কোথাও গেছে। আজীব কথা। ওই যে ভাই যেটা বলতেছেন, এটা আসলেই মানে আমি তো অন্তত আমার এলাকাতে এটা করবই। করব মানে এটা আবার, এটা শুধু আমার জন্য না, শুধু আমার নিরাপত্তার স্বার্থের জন্য বলতেছি না। এরা তো মানে বাংলাদেশের কোনো মানুষকে মানুষ মনে করবে না যদি এরা কখনো আবার ফিরে আসে, অথবা এরা কখনো ফিরে আসার চেষ্টা করে বা কোনো করে, কাউকে চেষ্টা সবাই বলবে তোরা ইউনিট সরকারকে মেনে নিয়ে দেশের মধ্যে কেন থাকছিস, নাগরিকদেরও এই দোষ দিবে, নাগরিকদেরকেও ভাবে তারা মারবে। অবশ্যই তাদের লিস্ট হওয়া উচিত, এবং আমি তো করবোই এটা। ধন্যবাদ রবি ভাই বলছেন, কিন্তু আমার মাথায় এটা আগে থেকেও ছিল, এটা হতেই হবে। তাছাড়া দেখেন আমি ওখানে উঠান বৈঠক করতে গেছি দেখে চলে গেছে, তার মানে ওখানকার সিস্টেম কিভাবে তারা ম্যানেজ করে রাখছে, থানাকে অথবা প্রশাসনকে কিভাবে ম্যানেজ করে রাখছে, অথবা দলীয় নেতৃত্বে যারা আছে তাদেরকে কিভাবে ম্যানেজ করে রাখছে। আমাদের তো আর ওয়ার্ড ভিত্তিক কমিটি নাই এনসিপির। আমাদের তো একদম গ্রামে গ্রামে একদমই কমিটি এখনো হয়ে ওঠেনি। জেলা কমিটি, অল্প কিছু উপজেলা কমিটি, সেগুলো সেগুলো দিয়ে আমরা অল্প করে কাজ করার চেষ্টা করতেছি। তো সেখানে আমরা এই রিপোর্ট গুলো পাচ্ছি। আবার দেখেন আহ, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাদের অবস্থা, এই যে হান্নানকে নিয়ে 4 দিন ধরে নাটক করলো, আমি কথাটা নাটক বলতেছি, ই- ই- মানে আমি চাই যে ওই হারুনের নাটক আর বর্তমানে শফিক সাহেবের ডিবি প্রধান চলাকালীন সময় হবে না। উনিও আমাদের বগুড়ারই মানুষ, বর্তমানে ডিবির যিনি প্রধান। আমি ওনাকে সম্বোধন করেই বলতেছি, দেখেন আপনার সময় আর হচ্ছে ইয়ার মতো না হোক, কি বলে, হারুনের ভাতের হোটেলের মতো না হোক। আপনার সময় আপনি দৃঢ় কোনো পদক্ষেপ নেন। আপনি কিভাবে এটা ভুল করলেন যে ওই ওই হুন্ডার নাম্বারটা ভুল হয়েছে। ওই হুন্ডার নাম্বারটা ছিল ঢাকা মেট্রো ল 54 63 75, কিন্তু হচ্ছে
এই হান্নানকে ধরা হয়েছে। হান্নানের ফোন নাম্বার, ইয়ার নাম্বার, হোন্ডা নাম্বার হলো ঢাকা মেট্রো ল 54 63 76। 3টা দিন, 3টা দিন এরকম একটা মানে ভুল ব্যক্তির পিছনে সময় নষ্ট করলেন। হ্যাঁ, ভুল ব্যক্তির সাথেও ফয়সালের কোনো না কোনো সম্পর্ক ছিল, কোনো না কোনো ভাবে মানে একটা মিলে গেছে। স্বাভাবিক, এটা মিলতে পারে, অনেক কথাই অনেক সময় হতে পারে, মিলতে পারে। কিন্তু এই যে একটা সময় নষ্ট হলো এবং এটাকে সার্থকতা মনে করে বারবার করা হলো, এরকম কেন? আমাদের দুর্বলতা, মানে গোয়েন্দা সংস্থাগুলোতে এত দুর্বলতা যে কল্পনার বাইরে। যেমন হচ্ছে, আমি আপনাকে একটু বলি, দেখেন যে এই যে আপনি বললেন যে আপনারা কিভাবে বাঁচবেন, আপনারা কিভাবে শনাক্ত করবেন। আচ্ছা বলেন তো, যে নাগরিকদের পয়সাতে, এটা আমাদের সেনাবাহিনী পুলিশ বাহিনী হয়তো খারাপ ভাবে নিতে পারে, কিন্তু আমি ওটা আপনাদেরকে খারাপ বলার জন্য বলছি না। পুলিশ, আর্মি, বিডিআর বা র্যাব, আপনারা তো, আপনারা নিজেরাও আপনাদের বেতনের ট্যাক্স দেন, ঠিক আছে, কিন্তু আপনাদের মূল বেতনের সবচেয়ে বেশি অংশ তো সাধারণ জনগণের ট্যাক্স থেকে আসে। আপনাদের দায়িত্বের মধ্যে তো এটা পড়ে যে ব্রেন ওয়ার্ক করেন, ব্রেন স্টর্মিং করেন, যে দেশটাকে সুন্দর করে কিভাবে চালানো যায়। শুধুমাত্র বেতন পাইলে আপনি খুশি? বেতন পাচ্ছেন আর একজন এসপি সাহেব হয়ে গেছেন, সম্মান পাচ্ছেন, প্রোটোকল পাচ্ছেন, আপনি খুশি হয়ে গেলেন। আপনি ব্রেন স্টর্মিং করেন না। 11টার পরে একজন সচিবকে একজন এসপি কে পাওয়া যায় না, এটা কোনো কথা হলো? একটা জেলায় কালকে এরকম একটা সমস্যা হয়েছে, আমি স্পষ্ট করে বলি, আমি নাম বলছি না জেলার। একটা জেলায় একটা সমস্যা হয়েছে। সমস্যা কি হয়েছে? একটা ছেলের মাত্র ওই এলাকার ছাত্রলীগের যে সভাপতি, তাও জেলার সভাপতি না, থানা সভাপতি না, ওয়ার্ডের একটা সভাপতির সাথে একটা ছেলে একটা ছবি আছে। সেই ছেলেটা 5ই আগস্টের আগে থেকে পুরো আন্দোলনে আমাদের সাথে ছিল। 5ই আগস্টের পর থেকেও সে আন্দোলনে। 5ই আগস্টের পরে ছাত্রলীগের লোকজন বা ইয়ার লোকজন তার ঘরের মধ্যে হামলা করছে। সেই ছেলেটাকে কালকে আবার সেই ছেলেকেই ছাত্রলীগ বলে ধরে নিয়ে আসছে ওসি সাহেব। তাকে চালান করতেছে কোন মামলায়? তাকে চালান করতেছে বিস্ফোরক মামলায়। আজীব কথা। অথচ সব আওয়ামী লীগের সভাপতি বাড়িতে ঘুমাচ্ছে, ওয়ার্ডের সভাপতি বাড়িতে ঘুমাচ্ছে। এসপি সাহেবকে আমি এসপি সাহেবকে 11টা থেকে শুরু করে রাত 3টা পর্যন্ত কল দিছি, আমার ফোনের মধ্যে আছে। এসপি সাহেবের কোনো নেই, ওই জেলার এসপি সাহেবের কোনো খবর নেই। পরে আমি রাত্রে 3টার দিকে আইজিপি মহোদয়কে কল দিছি, খোদাবক সাহেবকে কল দিছি, যে এরকম আপনারা লটারির মাধ্যমে কোন ব্যক্তিকে দিচ্ছেন। পরে ওই এসপির ব্যাপারে শোনেন, ওই এসপির ব্যাপারে আমি আরো 6টা জেলার এসপি কে কল দিছি, দিয়ে বললাম যে ভাই, আমি অমুক বলতেছি, একটু সাহায্য দরকার, অমুক জেলার এসপি কে পাওয়া যাচ্ছে না, ওনার সাথে কথা বলা দরকার। তো উনি বলতেছে যে কি, কোন জেলা? ওই জেলা। ভাই মাপ চাই। কেন? বলে ভাই একটা কাজ করেন, রাত্রিবেলা কোনো একটা ব্যাংক খোলেন, ব্যাংকে ওই এসপি সাহেবকে কিছু টাকা পয়সা পাঠিয়ে দেন, তাহলে আপনার ছেলেকে ছেড়ে দিবে। হ্যাঁ, বলেন কি? হ্যাঁ, এই ব্যাচের সবচেয়ে বড় ঘুষখোর সে হচ্ছে ওই জেলার এসপি। মিনিমাম 10 থেকে 11 জন আছে 64 জনের মধ্যে, যারা এখনো ঘুষ নিয়ে টাকা নিয়ে শেষ করুন। লোক ধরে, লোক ছাড়ে। আমি শেষ করে দিচ্ছি। এখনো যদি আমাদের ব্যবস্থাপনার মধ্যে এরকম হয়, আমাদের হচ্ছে লোক চিন্তা, আমরা যদি প্রশাসনিক লোক চিনতে দায়িত্বপ্রাপ্ত তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তাদেরকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে যদি আমরা ভুল করে বসি, তাহলে আমরা কিভাবে এখান থেকে মুক্তি পাবো? কিভাবে এখান থেকে মুক্তি পাবো? তাহলে কেন বিপ্লবীরা টার্গেট হবে না? আর হচ্ছে, দেখেন, আহ, উম, ইয়া ব্যারিস্টার সাহেব হচ্ছে আশরাফ ভাই একটা কথা বলছিলেন ওই সময়, যে তানভীর ভাইরা ওই কি বলে, আহ, কি নাম ওইটার, পোর্ট নিয়ে কথাবার্তা ওরকম বেশি বলতেছে না। দেখেন আমি বলি, আমি পোর্ট নিয়ে না বলার কারণ আমি স্পষ্ট সেদিনও করেছিলাম, আজকেও বলি। আমি ভাই গেছিলাম, আমি এই জিনিসটা, আমি আশরাফ ভাইকে, যদি আশরাফ ভাই বলেন, আমি যদিও নির্বাচনের কাজ নিয়ে, উনিও ব্যস্ত আমিও ব্যস্ত, কোনো একদিনের জন্য চলেন, আমি গেছিলাম। আমি ওই কাগজ দেখার জন্য এখনো বলতেছি যে কাগজটা প্রকাশ করা হোক। কিন্তু শুধুমাত্র 22 একর জায়গা দিয়ে সৌদি আরবকে যে পোর্টটা দেওয়া হয়েছে, ওই পোর্টের মধ্যে যদি আপনি খালি ঢোকেন, আর আমাদের এত বড় পোর্টের মধ্যে যদি আমাদেরকে ঢোকেন, অল্প একটু পোর্ট হচ্ছে দেওয়া হয়েছে সৌদি আরবে একটা কোম্পানিকে, আপনি বলবেন যে সৌদি আরবের ওই কোম্পানিটাকে পুরোটাই দিয়ে দেওয়া হোক। আমি এটা বলতেছি না যে আমাদেরকে অজ্ঞাত রেখে কোনো চুক্তি হোক, অবশ্যই ওটা দেখাতে হবে। কেন দেখবো না আমরা? কেন দেখবো না? দেখবো আমরা। যদি যদি রাজনীতিবিদের, যদি প্রশাসনের লোকদের ওই নিজস্ব ওই কি বলে আপনার ব্যাংকের হিসাব দেখানো বাধ্যতামূলক হয়, তাহলে সরকার কেন এই বাংলাদেশের জনগণের এত বড় হাজার হাজার কোটি টাকার বাংলাদেশের মূল মহিরু ব্যবসার হচ্ছে পোর্ট, সেটার কোনো চুক্তি কেন বলবে না?
অবশ্যই বলতে হবে তাকে। কিন্তু বিদেশিদেরকে দেওয়ার জন্য হচ্ছে দেওয়া না দেওয়ার ক্ষেত্রে আমার রায় স্পষ্ট থাকবে যে অবশ্যই তাদেরকে দেওয়া উচিত। কারণ ওখানে 588 জন চাকরি করে, তার মধ্যে মাত্র 2 জন বিদেশি, আর 586 জন হচ্ছে বাংলাদেশি। আর এই 586 জন কারা জানেন? যাদেরকে বাংলাদেশের প্রশাসন চেনেই না, জানেই না। ভাই একটা কথা বলছিলেন, রবি ভাই, যে বাংলাদেশে ওই ইয়া করুক, কি বলে হচ্ছে, ও না, আশরাফ ভাই তো বললেন যে ভালো ভালো এক্সপার্টিস নিয়ে আসুক। বাংলাদেশে এক্সপার্টিস কই থাকে ভাই? বাংলাদেশে এক্সপার্টিস হার্ভার্ডে চলে যায়, লন্ডন চলে যায়। এই ব্রেনকে যারা চিনে, বাংলাদেশে যারা ব্রেন স্টর্মিং করে, এই ধরনের লোকদেরকে বিদেশি লোকেরা নিয়ে চলে যায়। তাদেরকে তো মূল্যায়নই করে না। কিন্তু এই বিদেশি কোম্পানিগুলো কি করে জানেন? বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশের ব্রেন গুলোকে মূল্যায়ন করে। আমি ওখানে যেয়ে দেখলাম অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা সেখানে চাকরি করতেছে। আমি বললাম, আপনার বিসিএস দেননি? বলে, ভাই বিসিএস দিয়ে কি করবো? ঘুষ খাবো? আর আপনাদের আন্দোলনের ঠেলায় আপনারা খালি আমাদেরকে ঘুষখোর অফিসার বলবেন? তার চেয়ে বেসরকারি চাকরি করতেছি, দেখেন এই কোম্পানি আমাদেরকে নিছে। আমি তো নেদারল্যান্ডে চলে গেছিলাম, আমি তো অস্ট্রেলিয়া চলে গেছিলাম, আমাকে আবার এরা নিয়ে আসছে বাংলাদেশে, বলছে ভালো চাকরি এখানে করেন। আমরা করতে পারিনি, আমরা যদি স্ট্যাবলিশ করতে পারিনি। আমরা এখনো, গত 1 সপ্তাহ আগেও হচ্ছে বেনাপোল, আমি একদম নাম ব্যক্তির নাম বলতেছি না, এলাকা বলতেছি, বেনাপোল কর, মানে কর অফিসে, মানে এনবিআর এ চাকরি করে, এরকম একজন কর কমিশনার প্রস্তাব পাঠাইছে 15 কোটি টাকা দিবে, সে হচ্ছে চিটাং পোর্টের কর কমিশনার হতে চায়। এখনো তাদের কাছে এত টাকা কোথা থেকে আসে? সরাসরি একজন সরকারি অফিসার কিভাবে নিজেই কোনো স্পন্সর ছাড়া, কোনো ব্যক্তি ছাড়া, আগে শুনতাম যে কোনো ব্যবসায়ীরা কোনো অফিসারকে বসাইতো টাকা দিয়ে নিজের স্বার্থ হাসিল করার জন্য। এখন সরাসরি অফিসার কিভাবে বলতে পারতেছে আমার কাছে টাকা আছে, আমাকে দেন? তার মানে হচ্ছে, মানে উই আর টোটালি ফেইল্ড। আমি বলতেছি, হয়তো আমারই কমি, আমি করতে পারিনি। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে করা উচিত ছিল, এবং হচ্ছে সেটা করলে আজকে এই পরিণতি দেখতে হতো না। সেটা করলে আজকে আর এই সমস্যাগুলো সামনে আসতো না। অসংখ্য এজন্য ধন্যবাদ। আশা করব যে সামনের দিনগুলোকে ভালোভাবে, সুন্দরভাবে যাওয়ার জন্য আমাদের ঐক্য, ও মানে ঐক্যবদ্ধভাবে, আহ, মানে দেখেন, এখানে কেউই বিপ্লবের বাইরে না, সবাই আমরা বিপ্লবের মধ্যে, সবাই বিপ্লবী। এমনকি খুবই ভালো লাগছে আমাকে আজকে সমাজ কল্যাণ মন্ত্রী একজন উপদেষ্টা কথা বলছে, শামীম মুর্শিদ আপা, যে উনি বলতেছিলেন যে 71-এরও মুক্তিযোদ্ধা, 24-এরও যারা গণ অভ্যুত্থান করছেন, বিপ্লব করছেন, এরাও মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তাই করা তাই বলতে হবে। 71-এর মুক্তিযোদ্ধা, 24-এর মুক্তিযোদ্ধা, তাহলে একজন একজনকে রেসপেক্ট করবে, একজন একজনকে সম্মান করবে। কিন্তু যারা আজকে খুবই টেকনিক্যালি 71-কে অস্বীকার করতেছে, মানে আমি খুব কনসার্ন এই ব্যাপারে, এবং আমি খুব শিওরলি বলতে পারি যে আগামী 20 বছর 25 বছর পরে তারা শুধুমাত্র এই 24-কেও অস্বীকার করবে, 24-কেও অন্যভাবে মিন করবে, 24-কেও শুধু নিজেদের সম্পদ বানাবে। এবং যারা এই মুহূর্তে বলে এই কথা, আমরা আওয়ামী লীগের সবচেয়ে বেশি নিপতিত, নিষ্পেষিত, জুলুমের শিকার ছিলাম কোন একটা দল, তারা যদি কোনো একবার ক্ষমতায় আসে, আওয়ামী লীগের চাইতে বেশি ফ্যাসিস্ট হবে, বেশি ফ্যাসিস্ট হবে। যত ইসলামের নাম তারা সাথে রাখুক, বেশি ফ্যাসিস্ট হবে। এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু আমি স্পষ্ট করি, তারা বেশি ফ্যাসিস্ট হবে। কারণ কারণ তারা সবসময় যে কোনো কিছু নিজেদের মধ্যে করে নিতে চায়, নিজেদের মতো করে তানভীর, আয়ত্ত করতে চায়। জি, তানভীর, বলেন, বলেন, আমার একটা ছোট ভাই একটা জিজ্ঞাসা ছিল, প্রশ্ন। বলেন, এটা বলেন ভাই। তোমার কাছে ব্যক্তিগত প্রশ্ন। জি বলেন, কিন্তু সবাই শুনতে পারবে আমাদের, উত্তর, অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের একজন, আমি একটা ওই ওয়াজ মাহফিলে গেছিলাম, ওখান থেকে আসছি। জি, 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 তা আমাদের একজন হুজুর ওয়াজেন, ভালো বক্তা, উনি খুব নাম করা মানুষ। জি, তো উনি বলতেছে যে আপনাদেরকে আগামীতে যে নির্বাচন হবে, কোরআনকে সংসদে নিয়ে যেতে হবে। তা আমি হুজুর ওই বক্তব্য শোনার পরে ওই টপিকস এর উপরে আর কি আমি আমার দুইটা কথা বলছি। জি, আমি বললাম যে হুজুর, এই আপনার কোরআনকে ধারণ করে যে সেই তো কোরআন নিয়ে সংসদে যাবে, তাই না? এখন কৃষ্ণপদ